হ্যালো ভিউয়ার্স, তো কিছুদিন আগে আমরা পানাম নগরে গেছিলাম। তো তোমাদের সাথে কিছু শর্ট শেয়ার করেছি, তো সেই শর্ট দেখে অনেকেই বড় ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে। তো সময়ের ব্যস্ততার কারণে আসলে বড় ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে আমার আমার ছুটির দিন এবং আমাদের দুইজনেরই ছুটি আছে, তাই তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো আমরা প্রথমে যমুনা ফিচার পার্কের বসুন্ধরা থেকে আমরা বের হয়েছিলাম। তো এই জন্য তোমাদের সাথে যমুনা ফিচার পার্কের সামনে থেকে একটা ভিডিও শর্টস ক্লিক করে নিলাম। তারপরে এর পরবর্তীতে কুড়িল বিশ্ব রোডে হয়েই আমরা গেছিলাম বেসিক্যালি। তো এখন কিভাবে আপনারা যেতে পারেন সবাই ওই পানাম নগরে। এটা এটা বেসিক্যালি নারায়ণগঞ্জের মুগদা বাজার বা মুরগা বাজারও অনেকে বলে মুরগা বাজার। তো এখানে এইটা কিভাবে যাওয়ার উপায় হচ্ছে, ঢাকা থেকে যারা যাবেন তো তারা সবার আগে গুলিস্তানে হয়ে যেতে হবে। নারায়ণগঞ্জে যার অন্য কোনো ওয়ে আছে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা গেছিলাম গুলিস্তান হয়ে। তো গুলিস্তানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে কি সব ধরনের ভাড়া, যাতায়াত ভাড়াটা সবগুলোই মানে অ্যাকচুয়ালি সবথেকে কম খরচে কীভাবে কে যেতে পারবেন সেটা আমি উল্লেখ করে দেবো। তো এর ভিতরে এর ভিতরে আমরা গেছিলাম যেহেতু গাড়িতে, তো এর ভিতরে আমরা গাড়ি থেকে নেমে আমরা বাসের কেমন কি ভাড়া লাগে সেটা আমরা আইডেন্টিফাই করছিলাম। তো এটা গুলিস্তান পর্যন্ত যে যার যেখান থেকে যাবে, কেউ হয়তো বা উত্তরা থেকে যাবে, কেউ হয়তো বা মিরপুর থেকে যাবে, কিন্তু গুলিস্তান পর্যন্ত সবাই যেতে হবে। গুলিস্তান পর্যন্ত যার যার ভাড়া ওই অনুযায়ী লাগবে। এর পরবর্তীতে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের মুরগাবাজার, গুলিস্তানের ঠিক একটু আগে একটু হেঁটে গুলিস্তানের যে মোড়গুলো ওইখানে হেঁটে একটু আগে বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ডে বেশ বড় একটা বাস স্ট্যান্ড। ওইখান থেকে পার মাথা পিছু 60 টাকা করে বাসে ভাড়া নেবে অ্যাকচুয়ালি। তবে স্টুডেন্ট হলে কিছু কম ভাড়া নেবে ওরা। তো যাই হোক, ওটা একেবারে কাছে যে তা না, মোটামুটি 2 ঘন্টার প্রায় রাস্তা, প্রায় 2 ঘন্টার মতো রাস্তা। এরপরে মুরগা বাজার মোড়ে নামার পরে আপনারা হচ্ছে অটো রিক্সা, অটো এগুলো চলে। তো এইখানে উঠে ডিরেক্ট চলে যেতে পারবেন হচ্ছে গিয়ে সেই জাতীয় জাদুঘর এবং পালননগরে এখানে দুইটা শুধু অ্যাকচুয়ালি স্থান। তো আমরা এখন যেখানে এতক্ষণ যেগুলো ভিডিওগুলো দেখলেন সেটা হচ্ছে আমরা আগে আগে পরে জাতীয় জাদুঘর এবং এর ঠিক আর একটু দূরে পড়ে পানামনগর বা পানাম সিটি যেটা। তো আমরা জাদুঘরে ঢুকেছিলাম আগে। তো জাদুঘরে ঢোকার আবার টিকিটের মূল্য আছে। তার জাদুঘর ঢোকার বেসিক্যালি একটা আছে জমিদার বাড়ি এবং জাদুঘর দুইটা। তো জমিদার বাড়ি এবং জাদুঘর দুইটা একসাথে দেখতে গেলে 150 টাকা করে পড়বে, এবং শুধুমাত্র জাদুঘর দেখলে 50 টাকা করে পড়বে। তো জমিদার বাড়িতেই জাস্ট দুইটা বিল্ডিং আছে বেশ সুন্দর। যারা ছবি তুলতে আগ্রহী, ছবি তোলার জন্য বেশি করেন তারা জমিদার বাড়িতে যাওয়ার জন্য আমি প্রিফার করবো। বাট জমিদার বাড়ি জাস্ট দুইটা বিল্ডিং, নাথিং। তো এখানে এটা দেখার জন্য 100 টাকা লাগে আলাদা করে, এবং বাকি পুরো জাদুঘর দেখার জন্য টোটাল 50 টাকা লাগে। তো এখানে আমরা ছিলাম প্রথমে জাদুঘরে। তো জাদুঘরে এখানে আপনাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের বেশ কিছু রং তুলি বা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। তো তো এই আর কি। তো এইখানে আমরা অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখতেছিলাম। তো এখন আসি আমরা কিছু পালননগরের কিছু ইতিহাস সম্পর্কে। এটা তৎকালীন মুঘল আমলে বাংলার বারো ভূঁইয়া যারা ছিল 1500 শতকের দিকে ইসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করে সোনারগাঁও নগরীতে। তো সোনারগাঁওতে এটা এটা বেসিক্যালি মানে পূর্বে মেঘনায়, পশ্চিমে শীতলক্ষা, এবং নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়। দেশ থেকে যেত মসলিন। হ্যাঁ, তো মসলিন কাপড়ের। তো এই মুহূর্তে আমার আমার ওয়াইফ করতেছে। তো সো গাইস, এখন আমি কিছু বলি। আমার বর থেকে একদম টেনে হিস্ট্রি নিয়ে নিলাম, শুধু সেই বলবে আমি বলবো না তা হবে না। কোনো কিছুই আমি এটা মানি না, অবশ্যই আমাকে সুযোগ করে দিতে হবে। আর তার কাছ থেকে আজকে টাইমটা আমি চেয়ে নিয়েছিলাম যে আজকে তুমি আমি একসাথে ভয়েস ওভার করবো। যেহেতু সে অনেক বেশি বিজি থাকে এখন, তার ব্যস্ততার ইতিহাস নিয়ে বলতে গেলে আমার পানামনগরের ইতিহাস ভুলে যেতে হবে, এতটাই ব্যস্ত সে। সেটার জন্য আমি তার কাছ থেকে ফোন একদম টেনে হিস্ট্রি নিয়ে নিলাম যে এখন আমি ভয়েস ওভার করব। আর এটা হচ্ছে আমরা তখন ভিডিও করে নিয়ে এসেছিলাম। আমরা এখানে গিয়েছিলাম আরও মাসখানেক আগে, তখন শীতের কোনো আভাসই ছিল না। আর এই দিন হচ্ছে আমি পানামনগর সম্পর্কে খুব একটা বেশি আমি জানতাম না। তবে হচ্ছে আমি হিস্ট্রি পড়েছিলাম তখন, হয়তো বিজিএসে কিছু কিছু জিনিস আমি পড়েছিলাম, কিন্তু সেগুলো আমি কখন যে ভুলে গিয়েছি। কারণ পড়াশোনার বিষয়ে আমার একটা জিনিস মাথায় থাকতো, হিস্ট্রি রিলেটেড কোনো কিছু দেখলে আমার
খুব একটা মেমোরাইজ করার মতো মেন্টালিটি নিজের ভিতরে থাকতো না, এবং সব সময় এটাই থাকতো যে কোনো রকমে পরে যদি পরীক্ষা দিয়ে দিতে পারি তাহলেই আমি বাঁচি। সেটার জন্য হিস্ট্রি আমি একদমই মনে রাখি না, আর হিস্ট্রি আমি পছন্দ করি বলতে পড়ছি, ভালো লাগছে, আবারও নতুন কোনো একটা ইতিহাস জানবো, জিনিসটা এই পর্যন্তই শেষ, কিন্তু মনে রাখার মধ্যে কিন্তু আমি একদমই নাই। তো যাই হোক, আমি এখানকার ইতিহাস বলতে বলতে আপনাদেরকে পুরো জায়গাটাই ঘুরিয়ে দেখাবো যে এখানে কত সুন্দর পরিবেশ। এবং আমরা যেদিন গিয়েছিলাম খুব রৌদ্রোজ্জ্বল হাস্যোজ্জ্বল পরিবেশ ছিল, আর সামান্য রোদ ছিল, খুব বেশি একটা গরম ছিল না, কিন্তু তারপরও আমার সোয়েটিং হচ্ছিল, কারণ আমার কিছু ইস্যুজ আছে। আমি যদি নতুন কোনো জায়গায় যাই আর সেখানে যদি অনেক ক্রাউড দেখে আমার এমনিতেই সোয়েটিং হওয়া স্টার্ট হয়ে যায়। প্রথমত হচ্ছে আমার মাথার মধ্যে এরকম একটা কাজ করে, এত ক্রাউডি কেন, মানে একটা আনইজি ফিল থেকে এই প্রবলেমটি স্টার্ট হয় বেসিক্যালি। আর এখানে রয়েছে একটা বড় একটা পুকুর। তা আমি যে ইতিহাসটা দেখেছিলাম সেই ইতিহাসের সাথে আমি মেলানো ট্রাই করছিলাম, তবে হ্যাঁ, ছোট্ট একটা ইতিহাস আমি আপনাদের সাথে আবারও শেয়ার করে নিব এবং আপনাদেরকে আবারও মনে করিয়ে দিব। আপনারা ছোটোবেলায় যে যেগুলো পরে মুখস্থ করেছিলেন এবং মুখস্থ করতে গিয়ে অনেকের চোখে পানিও চলে এসেছিল, বিশেষ করে আমার আসতো, কারণ এই ওয়ার্ডগুলো আমি একদমই মনে রাখতে পারতাম না, মানে এই রিলেটেড যে জিনিসগুলো। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এবং সেই ইতিহাসটুকু বলি। 15 শতকে আসলে ঈশা খাঁ ছিল বাংলার প্রথম রাজধানী, স্থাপন করেছিলেন তিনি সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা, নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। আর মসলিন কথাটা বললেই সবার কাছে কেমন জানি গা কাঁপানো একটা ভাব চলে আসে। এখনও মসলিন কাপড়ের প্রতি রয়েছে অনেকের অনেক ভালোবাসা, আমারও অনেক ভালোবাসা রয়েছে এবং আমি পছন্দ করি। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই কিন্তু ভিড়ত পালতোলা নৌকা। পালতোলা নৌকা এখন আপনারা দেখতেই পেলেন। আর এই পালতোলা নৌকার কথা বলতে গেলে মানে এখানে তো পালটা ওভাবে তোলা নেই, বাট হচ্ছে এটা এমনি ডিজাইন করে রেখেছে। আমার হাজব্যান্ড অনেক বেশি উৎসাহিত হয়ে গিয়ে বলল যে আমি এখানে উঠছি, আমাকে বেশ কয়েকটা ছবি তুলে দাও। সে কিন্তু একদমই ছবি তুলতে চায় না আমি ছবি তোলার জন্য, বরং সে আমাকে খুব বেশি খোঁচায় কেন এত বেশি ছবি তুলি। ছবির কথা না হয় আরেকদিন বলবো। এখন আসি আমরা যেখানে ঘুরে বেড়াচ্ছি সেই কথাগুলো নিয়ে। আর এই শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই যেহেতু পালতোলা নৌকা ভিড়ত, সেটা দেখার জন্য এখানে জড়ো হতো লক্ষ লক্ষ মানুষ। এবং এখনও পর্যন্ত আমরা যেদিন গিয়েছিলাম সেখানে অনেক ভিড় ছিল, সব ধর্ম জাত বর্ণ নির্বিশেষে এখানে সবাই এসে ভিড় করেছিল। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণার নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী। আর এই পানাম নগরী কীভাবে হলো সেই কথা আমি আমার বরের মুখে শুনতে শুনতেই গিয়েছিলাম, যে কিভাবে এই জিনিসটা হলো, কেনই ওরা চলে গেল এবং ওদের বাড়িগুলো এভাবে পুরনো অবস্থায় কেন আছে, সেই কথা বরের মুখে শুনেছি। আর এখন আপনাদেরকে সেসব তথাকথিত ইতিহাস লেখাগুলো থেকে আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করে নিচ্ছি। পরবর্তীতে যেটা হয়েছে, এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য, আর সেখানে ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। এখান থেকেই যে একজন উনি হচ্ছে জিওলজিস্ট আর হচ্ছে হিস্ট্রিওলজিস্ট, আমি জানি না, ওনার নাম হচ্ছে ডাব্লিউ হান্টার। আর ওনার অভিমত ছিল এরকম, সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁর রাজধানী, আর কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না, তাই এই দাবিটির সত্যতা কিন্তু ঠিক তেমনই পাওয়া যায়নি। এই ছিল হচ্ছে তার একটা অভিমত। আর বাংলার স্বাধীন রাজা ছিল, আমার তো সবগুলো ইতিহাস আসলে ওভাবে মনে নেই, যতটুকু মনে আসছে ততটুকুই বলছি। স্বাধীন রাজা ছিল ঈশা খাঁ, তার পদচারণা ছিল এই নগরীতে। আর সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। তা আমরা এখন জাদুঘরে ঢুকিয়ে পড়েছি। এখন আসি জাদুঘর নিয়ে কিছু কথা। এখানে ঢুকতে না ঢুকতে আমি কি বলবো, আমি একদম ছোট মানুষ হয়ে গিয়েছি। কারণ হচ্ছে পানাম নগরীতে আমি এর আগে খুব ছোটোবেলায় হয়তো এসেছিলাম, আমার স্মৃতিতে একেবারেই মনে নেই। এবার দেখার পরে মনে হচ্ছে আমি একদমই প্রথম দেখছি, সরি, প্রথম দেখছি বলতে এই ধরনের কিছু স্মৃতি সংরক্ষণ করে রেখেছে অনেক ধরনের জাদুঘরে, সেগুলোর সাথে আমি মিল পাচ্ছিলাম। বাট এই পানাম নগরীতে যেগুলো রাখা আছে সেগুলো আমার কাছে মনে হচ্ছে প্রথম দেখছি।
তো এখানে অনেকগুলো গরুর গাড়ি, তারপর হচ্ছে অনেকের অর্নামেন্টস, জুয়েলারি, তারপর হচ্ছে তাদের হোমের মধ্যে রাখা কিছু রিলিজিয়াস ভ্যালিউ, সেগুলো আমি দেখতে পাচ্ছিলাম। সেগুলো দেখে আমি আমার বরকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি ওনারা ইউজ করতো কি না, আর হচ্ছে আম, এখানে এগুলো কেন এভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই সমস্ত প্রশ্নগুলো করতে করতে সে আমাকে বলছিল যে এগুলো সব কিছুই তাদের বাড়ি সাজানোর জন্য তারা ব্যবহার করেছিল, আর এখন এগুলো যখন মানুষ আসবে তারা যেন সেগুলোকে স্মৃতিচারণ করতে পারে, সেটার জন্য এখানে এভাবে রাখা হয়েছে। তা আমি পুরো জায়গাটুকুই আপনাদেরকে ঘুরে দেখার ব্যবস্থা করে দিয়েছি। এখানে বেশ কিছু মূর্তি দেখা যাচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। উল্লেখযোগ্যভাবে আমি একটা কথা বলি, এখানে মসজিদ এবং মন্দির দুটোই আছে এর ভিতরে। তখনই বোঝা গেল যে এখানে হিন্দু মুসলমান সবাই একসাথে একই বান্ধার বন্ধনে তারা বসবাস করতেন। তাদের মধ্যে হয়তো কোনো ঝামেলাও ছিল কি না সেটা দেখে মনে হচ্ছে না, কারণ সব কিছুই একই সাথে দেখে মনে হচ্ছে তারা অনেক মায়ার বন্ধনে আবদ্ধ ছিল। আর এখানে একটু ভিতরে ঢুকতে আমার চোখে পড়েছিল দুর্গা মন্দির। সেই মন্দিরটা দেখে আমার কাছে মনে হলো যে তাহলে এখানে হিন্দু ধর্মাবলম্বীরাও বাস করতেন। আর এখানে যতগুলো আমি বাড়ি দেখেছি, বেশ কিছু বাড়ির যে নামকরণ করা হয়েছে সেগুলো দেখে মনে হচ্ছিল এখানে হিন্দু ধর্মাবলম্বীরাই বেশি থাকতেন। তখন আমি আবার বরকে জিজ্ঞাসা করেছিলাম যে তাহলে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী কেউ থাকতেন কিনা। তারাও থাকতেন, কিন্তু হয়তো তাদের মানে তারা কম থাকতেন, সেটার জন্য হয়তো এভাবে দেখা যায়নি বা আমার চোখে পড়েনি। এখন দেখতে পাচ্ছেন নকশি কাঁথা। আমি মনে করেছি এটা একদম রিয়াল কাঁথা, আসলে ঠিক তাই, এটা রিয়েলি। আর নকশি কাঁথা আমার গায়ে দিয়ে ঘুমাতে খুব ভালো লাগে। আমার দুটো নকশি কাঁথা আছে, আমি মাঝে মাঝে গায়ে দিয়ে ঘুমাই, মায়ের হাতের তৈরি। আর হচ্ছে এখন আমার বর সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। এগুলো ঘুরতে ঘুরতে একটা কর্নারে আমার চোখে পড়ে, এখানে যদি কোনো ফরেনার ভ্রমণ করতে চান তাদের জন্য টিকিটের মানে যে যে অ্যামাউন্টটা ফিক্স করা হয়েছে সেটা অনেক বেশি। আর লাকিলি আমি বাংলাদেশি, আমার এত টাকা দিতে হয়নি। আমরা এখানে ঢোকার মধ্যে আমি আমার বরকে বললাম আমি যেহেতু কোনো শাড়ি পরে আসিনি, সেটার জন্য আমি যে মেইন যে সুন্দর যে একটা বিল্ডিং সেটার সামনে আমি কোনো ছবি তুলবো না, সেটার জন্য আমরা ওইদিকে যাবই না। তারপর আমার বর বলল যে যেহেতু চলে এসেছি সেহেতু সব কিছুই দেখবো, সেটার জন্য এমনিতে যাব, ছবি তোলার জন্য যাব এমন তো কোনো কথা নেই। সেটার জন্য আমরা ভেবে নিয়েছি আমরা পুরো জায়গাটা আজকে ঘুরে দেখব। আমরা একসাথে টিকিট করে নিয়েছি। আপনারা যদি ফুল জায়গাটা একদম ভিতরে যে বাড়ি আছে, ওটাকে কি বলে বাবু, এটাকে কি বলে, জমিদার বাড়ি? জমিদার বাড়ি, সেটা দেখব। প্লাস হচ্ছে এখানে যে ভিতরে জাদুঘর আছে সেটা দেখব। সব কিছু মিলে আমাদের টিকিটের মূল্য পড়েছে 300 টাকা পার পারসন, 150 করে। আর এখানে যে চিত্রশালাগুলো আছে সেগুলো আম, অনেক বেশি সুন্দর। যেমন হচ্ছে রাস্তার পাশের পুরাতন যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনা দেখতে আমার তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে পুরাতাত্ত্বিক যে ঐতিহ্যবহ দালানগুলো আছে সেগুলো আমার কাছে একদম মনোহরণী। আমার মন চাচ্ছিল এখানে থেকে যাই, কিন্তু তখনই আমার বর আমাকে ভয় দেখাচ্ছিল, জানো এখানে রাত্রেবেলা ভূত আসে, আর যদি তুমি এখানে একা থাকো তাহলে আর ফিরে যেতে পারবে না। সেই ভয়ে আমি ভাবলাম যে তাহলে আর থাকা যাবে না। তবে হ্যাঁ, এখানে যদি এরকম কোনো ট্যুরিস্ট প্লেস করে রাখতো যে রাত্রেবেলায় সে একদিন থাকা যায়, তাহলে অবশ্যই আমি সবার প্রথমে গিয়ে একটা রাত কাটাতাম। কারণ আমার খুব ইচ্ছা হচ্ছিল এই পুরনো যে বিল্ডিংগুলো দেখতে, দিনের বেলা যেমনটা লাগছিল রাত্রেবেলা কেমন লাগে এবং সেখানে কেমন ধরনের সাউন্ড আসে। আমার এগুলো শুনতে ভয় লাগে যদিও, কিন্তু জানতেও ইচ্ছে করে, দেখতেও ইচ্ছে করে। আর এখানে ভিতরে জাদুঘরের প্রত্যেকটা জিনিসই আমি যতগুলো পুরাতন জিনিসগুলো তারা সংরক্ষণ করে রেখেছে সবগুলো আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি ট্রাই করেছি। তো এখানে একটা কাশীনাথ ভবন ছিল, সেটা আমি স্পেসিফিক্যালি দেখিয়েছি আপনাদেরকে। সেটা দেখতে একটু কম্পারেটিভলি বেটার ছিল, মানে একটু সুন্দর করে দেখা যাচ্ছিল। এই তো এর মধ্যে আপনারা দেখতে থাকুন যে আরও কি কি আছে এখানে। এই ভিডিওটা খুব
বড় হতে যাচ্ছে। আমি নিজেই চিন্তা করেছি এটা আমি একসাথে দেখব। যেমনটা আমি দেখব ঠিক তেমনি আপনাদেরকে দেখারও সুযোগ করে দিব। আর এই জায়গাটুকুতে এসে আমরা বাঙালি বাস করি এরকম একটা কবিতা দেখাতে আমি কবিতার লাইনগুলো পড়ে নিচ্ছিলাম। আমার কিন্তু গাইজ কোনো কবিতা কোনো গানের লাইন এগুলো আমি কখনো খুব বেশি শুনে কি বলেছে সেটা দেখার চিন্তা করি না। আমি টোটালটাই ডিপেন্ড করে যে মানে কথা কবিতা তো আসলে কথার উপর ডিপেন্ড করে। কবিতা এই জন্য আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি কবিতার ভিতরে ঢুকে যেতেই পারি না। আর গানের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মানে ভয়েসটা যদি অনেক বেশি মেলোডিয়াস হয় সেক্ষেত্রে আমি ওই মিউজিকটা শুনি। আর কোনো একটা স্পেসিফিক কোনো সিঙ্গার বা কারো গান শুনতে আমার ভালো লাগে এরকম কোনো কিছুই না। ওই যে বললাম কোনো ভয়েসের মধ্যে যদি কোনো মেলোডিয়াস বলে মনে হয় তাহলে ওই একটা ফিক্সড গানই আমি হয়তো শুনি বারবার। কিন্তু আমার ওই রকম সবার গান শোনার কোনো ইচ্ছা আমার থাকে না যে কেউ একজন গান গাইলো আমি তারটাই শুনে বসে থাকবো, এবং এ ধরনের কোনো মেন্টালিটি আমার নেই। আমি প্রথম এক দুটো লাইনের মধ্যেই বুঝতে পারি যে আসলে মেলোডিয়াস হবে কি না, সেটার জন্যই। তো যাই হোক, এই গানের কথা বলতে গিয়ে বেশ কিছু কথা মনে পড়ে গেল। এত সুন্দর মায়াবী কণ্ঠ আমার মায়ের এবং আমার ছোট বোনের, তাদের দুজনের গলায় গান শুনতে আমার সব থেকে বেশি ভালো লাগে। মায়ের হাতের সব কিছুই তো অতুলনীয়। মায়ের হাতের পিঠা, মায়ের হাতের খাবার, মায়ের গলার গান, মায়ের আসলে কোনো কিছুর তুলনা হয় না। আর এই কথাগুলো এখন একটু ছেড়ে আসবো। তো আমার বর একদম মন মাতানো শুকিয়ে সব কিছু ঘুরে বেড়াচ্ছিল এখানেই। হচ্ছে আগের যুগে মানে এই সময়কার দিনে কিভাবে বউ নিয়ে যেত সে আমাকে পালকি দেখাচ্ছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাখাগুলো রাখা হয়েছে। এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা সাইন। অনেকেই পড়ে অনেকেই পড়ে না, যেমন আমার শ্বশুর বাড়ির দিকে কেউ পড়ে না। তো এইটা আসলে এক একজনের এক একটা রীতি আর কি, এক একটা মানুষের এক একটা পছন্দ এবং এক একটা জায়গার এক একটা কালচার। আর এখানে বেশ কিছু আম, চুড়ির মতো রেগেছে, প্রথমে আমি পায়েলও ভেবেছি। তো এগুলোর খুব একটা নাম আমার জানা না থাকাতে আমি আবার পড়ছিলাম এগুলাকে কি কি বলে। তা আপনারাও এখান থেকে দেখে নিতে পারেন। একটাকে বাউটি বলে, তারপর কাকন বলে, অনেক নাম। এগুলো আসলে আমার জানাই ছিল না যে এই জিনিসগুলো এজ এ অর্নামেন্ট পরা যায়। কারণ আমি অর্নামেন্টস পরতে একদম পছন্দ করি না। আমি যদি কোনো প্রোগ্রামে যাই আর সেদিন যদি কোনো অর্নামেন্টস পরার আগে আমি আমার বরকে বলি এমন একটা প্যান্ট পরো যেখানে তুমি আমার ব্রেসলেটগুলো ভিতরে নিতে পারবে। ইভেন দো গাইজ আমি ব্যাগে ক্যারি করা আরও পছন্দ করি না, কারণ ব্যাগ যত ভারী হবে সেটা 1 মিনিটের জন্য হাতে নিতেও আমি প্রচণ্ড বোর ফিল করি। সেজন্য আমার বরকে আমি বলি যে তুমি একটা পাঞ্জাবি পরো যাতে করে তুমি পকেটের মধ্যে আমার এগুলো নিতে পারো। কারণ আমার অর্নামেন্টস কেউ পরেছে সেটা দেখতেও আমার ভালো লাগে না, বিটুইন আমার নিজের পরতেও পছন্দ না, ভারী লাগে। তাই মানে ওজনটা আমার কাছে ভালো লাগে না। খুব হালকা কাপড় চোপড় পরে আমার কাছে ভালো লাগে, এবং অবশ্যই সেগুলো আরামদায়ক হতে হবে। তো এখানে অনেক কিছুই আছে, ঘুরে দেখে শেষ করা আসলে যাচ্ছিল না। তারপরেও আমার মন মানছিল না যে আরও কি আছে দেখবো, আরও কি আছে দেখবো। সবাই ঘুরে ঘুরে দেখছিল আর আমি ব্যস্ত ছিলাম ভিডিও করতে। এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন বড় সর্দার বাড়ি আছে, তারপর হচ্ছে যে স্থাপনাগুলোর কথা বললাম সেগুলো আছে। অনেক কিছু অবক্ষয় হয়ে গেছে। আবার পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে কিন্তু বাড়ি আছে প্রায় 52টির মতো। এটা আমি একটা বইতে পড়েছিলাম। আর পানাম সড়কের উত্তর পাশে ছিল প্রায় 31টির মতো এবং দক্ষিণ পাশে ছিল 21টির মতো বাড়ি। আর বাড়িগুলোর অধিকাংশই ছিল মানে আমার কাছে দেখে মনে হয়েছে বাড়িগুলো আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা ধরেন 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। এখানে এমন কোনো বাড়ি আমি চোখে দেখতে পাইনি যেটা 5 তলা বিশিষ্ট ভবন বা তার চেয়েও বেশি। সর্বোচ্চ 1 তলা বা 3 তলা পর্যন্ত দেখেছি। বাড়িগুলি স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও কিন্তু মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ কিন্তু সে তখন দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার যোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে
উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে তখন আমি যেটা পড়েছিলাম ঢালাই লোহার তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। এটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যে মেঝেটা দেখতে কেমন। এছাড়া বাড়িগুলোতে নকশা এবং কাস্ট আয়রনের কাজ নিখুঁত ছিল। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। আর আপনারা যাতে সিরামিক টাইলসটা চিনে থাকেন, এটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারপাশের ঘেরাটোপের ভিতরে আছে উন্মুক্ত উঠান, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। এরকম করে ঘেরাটোপের ভিতরে যদি উন্মুক্ত উঠান থাকে, সেটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে, আর নিজের কাছেও ভালো লাগা কাজ করে। পানাম নগরীর পরিকল্পনা কিন্তু একদমই নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটো খাল এবং 5টি পুকুর আছে। আমি পুকুরগুলো আপনাদের সাথে যখন এখানে এন্ট্রি নিয়েছিলাম তখনই শেয়ার করে নিয়েছি। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া এবং কূপ। এখানে একটা কুয়া আমরা দেখতে পেয়েছি, বাট এখানে কোনো পানি নেই, এটা অলরেডি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। নগরীতে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটা বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। সেটার জন্যই কিন্তু মাঝখানে আপনারা একটা জায়গা দেখতে পেয়েছেন। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্তশালা, চিত্রশালা, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়া আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালন্দি হোসেন শাহী মসজিদ। এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর শাসনামলে নির্মিত হয়েছিল। মোগলপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে রয়েছে আরও কিছু ইমারত, যেমন বারোয়াউলিয়ার মাজার, হজরত শাহ ইব্রাহিম দানিশ মন্দা ও তার বংশধরদের মাজার, দমদম গ্রামে অবস্থিত দমদম দুর্গ ইত্যাদি। এছাড়াও নগরের আশেপাশে রয়েছে ছড়িয়াছি ইশাখা ও তার ছেলে মুশাখার প্রমোদ ভবন, ফতেহ শাহের মসজিদ, সোনাকান্দা দুর্গ, পঞ্চপীরের বাজার, কদম রসুল, চিলেকোটা সহ বহু পুরাতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থাপনা। আর এখানে রয়েছে নীলকুঠি। নীলকুঠি নিয়ে কিছু বলতে গেলে নামটা শুনে খুব পছন্দ হয়ে গেছে, এত সুন্দর নাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। যদিও নামটা ভীষণ সুন্দর, কিন্তু নির্মম কথাটা শুনেই মনের মধ্যে সেই সৌন্দর্য কিন্তু আর থাকছে না। পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশেই কিন্তু রয়েছে এর অবস্থান। তাছাড়া জানা যায় শুরুতে এটি কোম্পানির মসলিন বস্ত্র ক্রয়কেন্দ্রের দপ্তর ভবন হলেও পরে কুঠিটি নীল ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে। যদিও বর্তমানে 2004 দিকে কথা যদি আমরা ভেবে নিই, তাহলে নীলকুঠির মূল রূপ ঢাকা পড়ে আছে নতুন করে করা পলস্তারার নিচে। তারপর হচ্ছে পানাম দুলালপুর যে পুলের কথা আমি বললাম সেদিকের কথায় যদি আসি, পঙ্কিরাজ খালের উপর 17 শতকেই পুলটি নির্মিত হয়েছিল, যা আমিনপুর ও দুলালপুর গ্রামের সংযোগ রক্ষা করেছে। 3টি খিলানের উপর পুলটি অবস্থিত। পুলের নিচ দিয়ে পণ্যবাহী নৌযান চলাচলের সুবিধা দিতে মাঝখানের খিলানটি কিছুটা উঁচু করে বানানো। আর 1977 খ্রিস্টাব্দে পুলটি সংস্কার কাজে চালানো হয়। এই ছিল টোটাল ইতিহাস। আপনাদের সাথে আমি যতটুকু পেরেছি এখানে যে জনপ্রিয় উপস্থাপনাগুলো আছে এবং পুরনো যে ঐতিহ্যগুলো আছে সবগুলোই তুলে ধরার। আমার কাছে কি ভালো লেগেছে এখন আসি সেখানে। আমি যখন এখানে প্রথমেই ঢুকি আমার মনটা খারাপ হয়ে যে কেন আমি শাড়ি পরে আসিনি। প্রথমত শাড়ির কথা বলতে গেলে সে বড় ইতিহাস বলতে হবে। আমি পার্সোনালি শাড়িতে নারী অবশ্যই সুন্দর, কিন্তু আমার কাছে খুব মনে হয় এক্সট্রা একটা ওয়ার্ক আমাকে করতে হচ্ছে। এক্সট্রা ওয়ার্ক আমরা কেউই পছন্দ করি না, যারা কর্মব্যস্ত মানুষ এবং যাদের অনেকগুলো কাজ থাকে, যারা পড়াশোনা প্লাস ওয়ার্ক ফ্যামিলি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাদের কাছে এক্সট্রা ওয়ার্ক একদমই পছন্দ না। আমি খুব ফ্যামিলি একজন পার্সন। আমার কাছে অনেকগুলো রেসপন্সিবিলিটি বাদেও আমি আমার ফ্যামিলির মানুষকে অনেক বেশি ভালোবাসি, তাদেরকে সময় দিতে আমি অনেক পছন্দ করি।
এসব ব্যস্ততার মাঝে এক্সট্রা করে শাড়ি পরে কোনো জায়গায় যাওয়া যে টাইমটুকু লাগবে, আমার কাছে মনে হয় এই টাইমটুকু বেঁচে গেলে আমি সবার সাথে একসাথে অন্তত ডিনার করতে পারবো, তাড়াতাড়ি ফিরতে পারবো। এই টাইমটুকু বাঁচলে আমি আরেকটা কাজে লাগাতে পারবো। আমার কাছে সময়ের মূল্যটা এরকম, সময় আমি একদমই নষ্ট করতে চাই না। সময়টা আসলে একটা মিনিট নষ্ট হয়ে গেলে পরবর্তীতে বোঝা যায় ওই একটা মিনিটের মূল্য কতটুকু ছিল। সেটা শুধুমাত্র যে পড়াশোনার ক্ষেত্রে তা কিন্তু নয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ফেলে আসা সময়গুলোর কথা যদি আমি ভাবি, এখন আমার কাছে মনে হয় আমি যদি আরও একটু সময়কে গুরুত্ব দিতাম, তাহলে হয়তো আমি আরও অনেক বেশি ভালো করতে পারতাম। ভালোর উপরে ভালো আছে, যতটুকু করছি যতটুকু হয়েছে সেখানের উপরও অনেক কিছু ভালো করার ওয়ে আছে, সেগুলোর কথাই আমি বলছি। আর মানুষ কখনোই স্যাটিসফাইড না। তবে হ্যাঁ, এখানের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যার যা কিছু আছে সেখানের মধ্যে সন্তুষ্ট থেকে জীবনকে আরও একটু ভালো করার ট্রাই করলে ভালো থাকা যায়। আর এখন আসি হচ্ছে ছবি তোলার পর্বে। আপনাদের সাথে আমি ছবিগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করে নিব। আমি এখনও ছবিগুলো দিইনি। এক্ষেত্রে বলি গাইজ, আমি অনেক বেশি ব্যস্ত থাকি, এতটাই ব্যস্ত থাকি যে এই ভিডিওটা করেছিলাম আরও 1 মাস আগে। 1 মাস আগের ভিডিও আমি এখন সবসময় ভয়েস ওভার সবকিছু করে নিজের মতো নিচ্ছি। করে বাব্বা না এবার আপনারাই ভাবুন যে কি পরিমাণ ব্যস্ত থাকলে একটা কি মানুষ করবো 1 মাস আগের করা ভিডিওটা সময় করতে পারিনি যে হাফ অ্যান আওয়ার আমি এই ভিডিওটা দিব। যেহেতু এখানে ভয়েস ওভার করতে হয়, একসাথে ভয়েস দিয়ে দেওয়া এটা আরও বেশি বিরক্ত লাগে কোনো একটা জায়গায় গিয়ে। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা পানি কিনে নিলাম, এই প্রবেশপথে ঢুকলাম। বাবু এটার কি নাম ছিল একটু বলো তো, আমরা এটাতে কোনটাতে এসেছি যেটা থেকে? এটা হচ্ছে পানামনগর। আমরা তো জাদুঘরের কথা এতক্ষণ দেখালাম। আর জাদুঘরের কথা বলতে গিয়ে আমি কিন্তু পানামনগরের অনেকগুলো কথাই অলরেডি শেয়ার করে নিয়েছি। এখন ওই কথাগুলো বলবো না, কারণ ওই কথাগুলোর দিকে ফোকাস করতে গেলে আপনাদের এখানে সৌন্দর্যগুলো দেখা হবে না। একসাথে দুটো কাজ হয় না, আমার হয় না বেসিক্যালি, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় অন্যান্যদের হয়তো হয় না। আর সেটার জন্যই আমি কথাগুলো জাদুঘর যখন ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে, পানামনগরের অনেকগুলো কথাই আমি আপনাদেরকে বলে ফেলেছি। এখানকার যে পুরানো স্থাপনা আছে এবং কাশীনাথ ভবন আছে, সেগুলো এখন শুধু আপনারা আমার সাথে হাঁটবেন। সরি, আপনাদের তো হাঁটে লাগবে না, আপনারা তো শুধু দেখছেন, আর আমি এখানে হেঁটে হেঁটে দেখছিলাম। আহ, আমি অনেক মানে বিরক্ত হয়ে গেছে এতটুকু সময় এসে, কারণ তখন অলরেডি বিকাল হয়ে গেছে, দুপুর গড়িয়ে। এই যে দেখেন, এখানে ঢোকার জন্য টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। আর এখানে আমরা টিকিট করে নিচ্ছিলাম যেহেতু আমরা ভিতরে যাব। এখানে লেখাই আছে দেশি পর্যটকের জন্য 20 টাকা আর বিদেশি পর্যটকের জন্য 300 টাকা। এভাবে করে করে টিকিট মূল্যটা ধার্য করা হয়েছে। তো আমি এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি। আর এখানে ক্যামেরা ধরেছিল আমার বর। তো আমার বরকে আমি আবার দেখাচ্ছিলাম যে দুটো টিকিট নিয়েছি সেটা, আর আপনাদেরকেও দেখার সুযোগ করে দিয়েছি। আর এই দিন ছিল আমার প্রচুর ঠান্ডা লেগেছিল। আমার তো ঠান্ডা এমনি সারা বছরই লেগে থাকে, তবে এই দিন অনেক বেশি ঠান্ডা ছিল, আমার মানে চোখ খুলতেও খুব কষ্ট হচ্ছিল। আর সামনের দিকে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এবং এখানের অলিতে গলিতে বিল্ডিংগুলো দেখে শুধুমাত্র একটা কথাই মনে পড়ছিল যে আমরা কত কিছু নিয়ে কত অহংকার করি, কত দেমাগ থাকে আমাদের মধ্যে। দেখেন, এরাও একটা সময় এখানে কত সুন্দর করে বসবাস করতো, ওদের কেনা ছিল, এখন কিন্তু ওরা কেউই নেই, শুধু বাড়িগুলো পড়ে আছে। একটা সময় হয়তো আমরাও ওইভাবে থাকবো না, আমাদের সেই বাড়িগুলো এবং আমাদের ধন সম্পত্তি আমরা যত কিছু কষ্ট করে এই দুনিয়াতে অর্জন করে নিব, সব কিছুই রেখে চলে যেতে হবে পরপারে। সেটা ভাবতে গিয়ে আসলে ভালোই লাগছিল আমার কাছে, কারণ আমি সবসময় একদম মেন্টালি নিজেকে প্রস্তুত রাখি মৃত্যুর জন্য। মৃত্যু অনিবার্য, যে কোনো সময় আসতে পারে, আর সেটাকে যেন অনেক সুন্দর করে আলিঙ্গন করতে পারি সেটার জন্য আমি মেন্টালি অনেক প্রিপেয়ার থাকি। আমি মৃত্যু নিয়ে কখনোই ভাবি না যে যদি এমনটা হয় কি হবে। তবে গাইজ, এক্ষেত্রে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আজ থেকে শুধুমাত্র 4টা বছর আগে যদি আমি ফিরে দেখি, সেই সময়ের কথাতে আমি মৃত্যুকে খুবই ভয় পেতাম। আমার কাছে হঠাৎ করে মনে হতো আমি মরে যাচ্ছি। তখন আমি কি করতাম, মাকে বলতাম, মা দেখো তো আমি ব্রিথ করতে পারছি কিনা, নিঃশ্বাস নিতে পারছি কিনা। তখন আমার ব্রিদিং ইস্যু হচ্ছে বলে আমার মনে হতো, বাট যখন আমি ডক্টর মিট করতাম, ডক্টর আমাকে নিয়ে উল্টা হাসতো, এভরিথিং ইজ ওকে। যেহেতু কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, মেশিনে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, এটা আপনার মনের ভুল। তো
তো সেটার জন্য আমি আস্তে আস্তে নিজেকে বোঝাতাম এটা আমার মনের ভুল, এরকম কোনো কিছু নেই। বাট এখন এসে মানে মৃত্যু এবং সুখ এই দুটো আমার কাছে খুবই সুন্দর ডেফিনেশন হচ্ছে এরকম, সুখটা হচ্ছে যেটা আমি পাচ্ছি সেটাই, আর মৃত্যু যখনই আসবে তখনই আমি অনেক সুন্দর করে হাসি মুখে আলিঙ্গন করবো, সেটা যেভাবেই হোক। কারণ হচ্ছে মৃত্যুটা আমার কাছে এরকম, আমি পরপারে পাড়ি দিচ্ছি মানে আমি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে চলে যাচ্ছি, অবশ্যই আমি সেখানে ভালো থাকবো। আর একটা মানুষের অনেস্টি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সততা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কে আমাকে কি ভাবলো কি হলো, এটার চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি আসলে মানুষটা কতটা অনেস্ট, কতটা ভালোভাবে চলতে পারবো, মানুষের সাথে কতটুকু ভালো ব্যবহার করতে পারবো। আমি জীবন চলার পথে অনেক মানুষই দেখেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করে আনন্দ পায়, সেটা আসলে পৈশাচিক আনন্দ বলে পরিচিত। আপনারা সবাই জানেন এখন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, আগের পরিস্থিতি যেটাই বলি না কেন, হয়তো অতীত আমরা ভুলে গিয়েছি, অথবা বর্তমানটা চোখে পড়ছে তাই মনে হচ্ছে এমনটা হচ্ছে কেন। কিন্তু হ্যাঁ, আমরা বাংলাদেশে যারা বসবাস করি এখানে অনেক মানুষই আছেন যারা পৈশাচিক আনন্দ পায় অনেক বেশি। আহ, সেগুলো বলতে গেলে আসলে কথার কোনো শেষ হবে না। যাই হোক, আমি ছোট্ট মানুষ, এত বড় বড় কথাগুলো আসলে বলতে গেলে আমি শেষ করতে পারবো না। আর এখানকার এই জায়গাগুলো দেখুন, এখানে দরজাগুলো কাঠের তৈরি, তার মানে বোঝা যাচ্ছে তাদের আমলে কাঠের তৈরি দরজাগুলোই খুব বেশি শোভা পেত। আর আমার পার্সোনালি কাঠের তৈরি দরজা কিন্তু খুবই পছন্দ, তবে কারুকাজ থাকলে আমার খুব ভালো লাগে। কারুকাজের মধ্যে আমি কিন্তু বেশি একদম দেখা যাচ্ছে অনেক ডোর আছে, অনেক দরজা আছে যেখানে এত বেশি কারুকাজ করেছে যে মানে দরজার কোনো ফিচার আমি খুঁজে পাচ্ছি না। এগুলো আমার কাছে খুব মানে মনে হয় যে একটু বেশি বেশি হয়ে গেল। যাই হোক, একজনের পছন্দ এক এক রকম। আহ, আমার পছন্দ যেটা আমি জাস্ট সেটাই বললাম। তো এখানে এই যে আপনাদের সাথে যেই ইতিহাসটুকু আমি শেয়ার করে নিয়েছিলাম, পুরো একটা লাইন করা আছে, দেখেন কি পরিমাণ পরিষ্কার করে রাখা আছে। আমার হাঁটতে ভীষণ ভালো লাগছিল, তেমনটা বসেও যাচ্ছিলাম মাঝে মাঝে, আমার বরকে বেশ কিছু ছবি তুলে দিচ্ছিলাম, যদিও সে ছবি তুলতে পছন্দ করে না, বাট এখানে এসে সে বেশ কিছু ছবি তুলেছে, প্রায় 5 থেকে 6টা। আমি তো আনলিমিটেড, আমি কি বলবো, আমি এমন কোনো প্ল্যানিং করে যাইনি যে সুন্দর সুন্দর ছবি তুলবো বা ভালো একটা ড্রেস আপ করে যাব। আমি নর্মালি ওই দিন আমরা বের হচ্ছিলাম, আমার রিসার্চ ওয়ার্ক ছিল, তারপর বের হচ্ছিলাম ওইটার জন্য। হুট করেই আমার যিনি মেন্টর ছিলেন তিনি আমাকে বললেন যে বাবা আমি আজকে পারছি না, সো আজকে হচ্ছে না। তখন আমি বরকে বললাম যে বাবু আমরা তো রেডি হয়ে গিয়েছি, হোয়াট ক্যান উই ডু নাও। পরে তখন আমার বরই আমাকে বলল যে আরে যান, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে একটা জায়গা দেখাচ্ছি, চলো আমরা এখানে যাই, দেখবা তোমার ভালো লাগবে। তখন আমরা ফার্স্টের দিকে যেটা করি, আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা কিন্তু বাগানে যাওয়ার একদমই সময় পাই না, এটাও সেম। সেটার জন্য আমরা রেডি হলে আমি আগে ওকে বলি যে চলো আগে একটু রুফটপে যাই, যাওয়ার পর একটু বাগান দেখি, বাগান থেকে বাগানে যাওয়া মানে বাগানের বেশ কিছু ভিডিও হয়ে যায়, সেখান থেকে আমরা যাব। তখন আমরা প্রথমেই রুফটপে যাই, তখন কিছু ছবি তুলি, সেখানে কিছু ভিডিও করি। আর ওখান থেকে আমরা দেখছিলাম যে আসলে গুগল করে কিভাবে যাব। আর আনলাকিলি এদিন ড্রাইভার ভাইয়া আসে নাই, সেটার জন্য আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা অন্য একটা ওয়েতে যেতে হবে। তখন আমার বর বলল যে অবশ্যই আজকে অন্য একটা ওয়েতে যাব, কারণ হচ্ছে আমরা ভিডিওটা খুবই ডিফারেন্ট ওয়েতে করব। তো আমরা এই দিন আমাদের কষ্ট হয়নি, আমরা খুবই ডিফারেন্ট একটা রুটে গিয়েছিলাম, খুবই ডিফারেন্ট ওয়েতে গিয়েছিলাম, ভালো লেগেছে, সব কিছুই অনেক এনজয় করেছি। এতটুকু এনজয় করতে পারবো সেটা আসলে ভাবিনি। যখন আমার কাজটা ক্যান্সেল হয়ে গেল, যতটুকু খুশি লেগেছে ততটুকু মেজাজও গরম হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমার পার ডে পার উইকে আমার 5 ডেজ অফিস আওয়ার থাকে এবং ওয়ার্কিং ডে থাকে, 2 ডেজ আমার অফ থাকে। এই 2 ডেজের মধ্যে আমার এক্সট্রা রিসার্চ ওয়ার্ক করতে হয়, সেটার জন্য একটা দিন যদি হুট করে বাদ পড়ে যায় এটা আমার জন্য পুরোটাই পুরোটাই একটা মানে বিপজ্জনক, কারণ আমি আরেকটা দিন কিভাবে বের করব। আর অফিস থেকে ছুটি নেওয়া এটা তো আরও প্রবলেম। তো যাই হোক গাইজ, আমার বর কিন্তু খুব দুষ্টুমি করে বেড়াচ্ছিল। আর এখন আমরা সেই পানাম নগরী থেকে বের হয়ে গিয়েছি, এর ভিতরেই আমরা লাঞ্চ কিন্তু করতে পারিনি, আমরা বিকালের দিকে। আর পাশেই একটা নর্মাল একটা রেস্টুরেন্টে আমরা, ওই নর্মাল রেস্টুরেন্ট বলতে কীরকম একটু থাকে না যে কীভাবে আসলে এক্সপ্লেন করব, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ছিল কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আমরা সেখানে বসে লাঞ্চ সেরে নিয়েছি, লাঞ্চটাকেও দেখাতে পারিনি, ভীষণ খিদে লেগেছিল গাইজ, দেখানোর কোনো ওয়েই ছিল না।
সরি। আহ, আর হচ্ছে ওখান থেকে বের হয়ে আমরা এখানে, আমার বর তো আসলে প্রাণী দেখলে মাথা ঠিক থাকে না, যেখানে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে আমাকে বলে যে দেখো জান, এখানে কি সুন্দর সুন্দর মুরগি আছে, আমাকে কিনে দাও। ও আমাকে সব সময় বলে আমাকে এগুলো কিনে দাও। আমি যখন ওকে বলি যে কি গিফট চাই তোমার বলো তো, তোমার এই বার্থডে কি গিফট চাই বলো, ও আমাকে বলে আমাকে মাছ কিনে দাও। আসলে গাইজ, আমাদের বাড়িতে যদি কখনো ভ্রমণে আসেন, কখনো আমাদের বাড়িতে যদি বেড়াতে আসেন, এসব পাখি, মাছ, এগুলোর যন্ত্রণায় আপনারা মনে করবেন এখানে কি পাখি আর মাছ থাকে, মানুষ থাকে না, তাই মনে হবে। কারণ ছোট থেকে স্টার্ট করে বড়, একদম পুরোপুরি পুরো বাড়িটাই এভাবে ডেকোরেট করা। মানে আমার শ্বশুর বাবাও কিন্তু, যেহেতু আমার বড় অনেক পছন্দ করে, সেটার জন্য কিন্তু তিনি ফুললি ডেকোরেট করা ওইভাবে, যাতে করে অনেকগুলো অ্যাকুরিয়াম রাখা যায় এবং